নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। চলে গেলেন রামবিলাস পাসওয়ান, বিহারের রাজনৈতিক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি হার্টের অস্ত্রোপচার হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেলেন। বয়স ছিল ৭৪ বছর। পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তিনি সংবাদ মাধ্যমে রামবিলাস পাসওয়ানের মৃত্যুর কথা জানান। এই দুঃখজনক সংবাদটি তিনি টুইট করে দেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার পাটনায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পাসওয়ানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির সাংসদ রামবিলাস পাসওয়ান প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার ছেলে চিরাগ পাসওয়ান বৃহস্পতিবার রাতে টুইট করে কথা জানান। ৫ জন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। দলিতদের জনপ্রিয় নেতা ছিলেন রামবিলাস পাসওয়ান। দলিতদের অধিকার নিয়ে লড়ে গিয়েছেন আজীবন। দলিতদের অধিকার রক্ষায় নিজের দল গড়েছিলেন তিনি, কিন্তু কখনো কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াননি তিনি। নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় তেমনই ছিলেন রামবিলাস পাসওয়ান। সে কারণেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণের পর শোকবার্তায় লিখেছেন, এই ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না। মোদী সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। হঠাৎ করে যে তিনি মারা যাবেন এটা বোধহয় কেউই বুঝতে পারেননি। আমার পর বন্ধুকে হারালাম। রামবিলাস এমন একজন সহযোদ্ধা ছিলেন যিনি সবসময় গরিবদের স্বার্থের কথা ভাবতেন। দলিতদের ত্রাতা বললে ভুল হবে না। দলিত গরিব মানুষদের প্রতি তার যেন মনের যোগ ছিল। সবসময় তাদের কথা ভাবতেন। দলিতদের অধিকার নিয়েই বারবার সোচ্চার হয়েছিলেন তিনি। বিহারের রুক্ষ শুষ্ক মাটি থেকেই তার উত্থান। সংযুক্ত সমাজতান্ত্রিক পার্টির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। ১৯৬৯ সালে বিধানসভা ভোটে প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি। তারপর ধাপে ধাপে পেরিয়েছেন অনেকটা পথ। রাজনৈতিক উত্থান পতনের পর নিজের দল গড়েছিলেন। ১৯৬৯ সালে বিহার বিধানসভায় নির্বাচিত হওয়ার পর লোকসভার টিকিট পেতে তিনি জনতা পার্টিতে যোগ দেন। ১৯৮০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর ৮ বার জনতা পার্টির সভাপতি পদে ছিলেন। পরপর ৮ বার লোকসভা সাংসদও হয়েছিলেন জনতা পার্টির টিকিটে। তারপর নিজের দল এলজেপি গঠন করেন। সে সময় ইউপিএ সরকারের সঙ্গে ছিলেন তিনি। ১৯৮৯-এ তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং সরকারে শ্রম ও কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১-এর অক্টোবর থেকে ২০০২-এর সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন। মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেই এলজেপি গঠন করেন। দলিত পরিবারের ছেলে ছিলেন রামবিলাস পাসওয়ান। যমুনা পাসওয়ান ও সিয়া দেবীর সন্তান। বিহারের খাগড়িয়া জেলার সাহারবানি গ্রামে জন্ম। পাসওয়ান কোসি কলেজ, পিলখি ও পাটনা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি বিয়ে করেন রাজকুমারী দেবীকে। ১৯৮১-তে রাজকুমারী দেবীকে ডিভোর্স করেছেন তিনি। তার প্রথম পক্ষের ২ মেয়ে উষা ও আশা। ১৯৮৩-তে তিনি বিয়ে করেন অমৃতসরের পাঞ্জাবি হিন্দু বিমান সেবিকা রীনা শর্মাকে। তাদের 2 ছেলে মেয়ে। তাদের ছেলে চিরাগ পাসওয়ান। করোনা ভাইরাস মহামারীর মাঝেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সচ্ছল অর্থনৈতিক কার্যকলাপ, উচ্চস্তরের মূল্যস্ফীতির মধ্যেই মূল নীতিগত হারকে আগের স্তরেই রেখে দিয়েছে। রেপো রেটকে মাত্র 4% রাখা হয়েছে। এমসিপি বা মুদ্রানীতি কমিটির পর্যালোচনা সভার পরে শুক্রবার আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, বিশ্ব অর্থনীতিতে উন্নতি দেখা দিচ্ছে, যদিও এটা সমান্তরাল নয়। আরবিআই এর গভর্নর আশা প্রকাশ করেছেন, চতুর্থ ত্রিমাসিক পর্যন্ত জিডিপির হার ইতিবাচক হয়ে উঠবে। মহামারীর পর প্রথমবার জিডিপির অনুমান দিতে গিয়ে রিজার্ভ ব্যাংক ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৯.৫% হ্রাসের পূর্বাভাস দিয়েছে। The MPC evaluated the domestic and global macroeconomic financial conditions and voted unanimously to leave the policy repo rate unchanged at 4%. The MPC also decided to continue with the accommodative stance of monetary policy as long as necessary, at least through the current financial year and into the next year, to revive growth on a durable basis and mitigate the impact of COVID-19 while ensuring that inflation remains within the target going forward.
The marginal standing facility rate and the bank rate remain unchanged at 4.2%. The reverse repo rate stands unchanged at 3.35%. বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসওয়ান। পাসওয়ানের মরদেহ এআইএমএস থেকে তার 12 জনপথের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। পাসওয়ান বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিজেপির বিভিন্ন দলের মন্ত্রী, সাংসদ, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। एक फायर ब्रांड लीडर के रूप में हमने देखा था, गरीबों की चिंता करने वाले, समाज के अंतिम पायदान पर खड़े व्यक्ति की चिंता करने वाले, और साथ ही साथ वह किसी भी सरकार में मंत्री रहे, लेकिन सभी पार्टियों में बराबर की दोस्ती, सबको साथ लेकर के चलना, मृदुभाषी, सबके साथ सरल स्वभाव के साथ मिलना और समाज के प्रति अपनी कमिटमेंट, अपनी समर्पण के साथ उन्होंने जीवन जिया है। ईश्वर उनकी आत्मा को शांति दे और परिवार को शक्ति दे कि वह इस दुख भरी घड़ी में हिम्मत के साथ खड़े रहें और ईश्वर उनको संबल दे, यही मैं कहूँगा। उनकी आत्मा को शांति मिले। एक बेहद ही दुखद समाचार है। वो जिंदगी भर दलित, पिछड़े सभी समूहों के लिए लड़ते थे। मंत्रिमंडल में वो बहुत सक्रिय रहते थे। जिंदगी उन्होंने इन्हीं विषयों के लिए खपा दी। एक जिंदा दिल इंसान थे, हमेशा प्रसन्न रहते थे, और ऐसे व्यक्ति अचानक, अभी जो हमारी मंत्रिमंडल की बैठक हुई उसमें भी वो आए थे एक सप्ताह पहले, लेकिन 2 सप्ताह पहले, लेकिन अभी वो चल बसे। बहुत दुखद समाचार है। हमारी भावभीनी श्रद्धांजलि। रामविलास पासवान जी एक वट वृक्ष के रूप में रहे हैं बिहार की राजनीति में। इतना लंबे उनका अनुभव रहा है, राजनीतिक जीवन रहा है। लोगों की आवाज़ को, गरीबों की, वंचितों की, शोषितों की, दलितों की हमेशा उन्होंने उत्थान की बात कही है। हम लोग पूरा हमारा परिवार रामविलास जी के परिवार के साथ संवेदना प्रकट करता है। বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানের সময় হাওড়া ময়দান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও তার দেহরক্ষীকে। প্রিয়াঙ্গু ও বলবিন্দর সিংকে শুক্রবারই আদালতে তোলা হয়। যদিও বলবিন্দর সিংয়ের দাবি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়েই সে প্রিয়াঙ্গুর দেহরক্ষী হিসেবে মিছিলে যোগ দেন। কাশ্মীরের রাজৌরি জেলার ওই লাইসেন্সের পারমিট দেশের সর্বত্র বৈধ বলে দাবি তার। যদিও পুলিশ জানিয়েছে নবান্ন অভিযানের সময় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি 2009 সালে রাজৌরি জেলা শাসক ইস্যু করেছিলেন। 9mm পিস্তলটি লাইসেন্স এই রাজ্যের নয়, জম্মু কাশ্মীরের রাজৌরি জেলা। জানা গেছে 2009 সালে জানুয়ারি মাসে রাজৌরি জেলা থেকে এই পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয়। রাজ্য পুলিশের দাবি লাইসেন্সে বলা হয়েছে শুধুমাত্র ওই জেলাতেই ব্যবহার করা যাবে, তার বাইরে ব্যবহার করলেই তা বেআইনি। পিস্তলটির ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর 2853910486352018। প্রিয়াঙ্গু পান্ডের দেহরক্ষীর এই পিস্তল এই মুহূর্তে বাংলা রাজ্য রাজনীতিতে তর্কের বিষয়বস্তু হয়ে উঠেছে। দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মাঝ আকাশে এক মহিলা যাত্রী বিমানে পুত্র সন্তান প্রসব করেন। বিমানের যাত্রী তালিকায় ছিলেন এক মহিলা ডাক্তার। তার সহায়তায় বিমানের কর্মীরা নির্বিঘ্নে পুত্র সন্তান প্রসব করান। ঘটনাটি বিবৃতি দিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট বেসরকারি বিমান সংস্থাটি। বিমান ছাড়ার ঘণ্টাখানেক বাদে মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত কয়েক মিনিটের মধ্যেই একটি মিনি হাসপাতাল বানিয়ে ফেলেন বলে জানিয়েছেন বিমানের এক যাত্রী। বুধবার সন্ধ্যা 6:10 উড়ন্ত বিমানে জন্ম হয় বাচ্চাটির। মাঝ আকাশে হয় সেলিব্রেশন। সন্ধ্যা 7:30টায় বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। ক্রু মেম্বারদের সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটিকে কোলে নেওয়ার ছবিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গর্ভবতী মহিলাকে সুরক্ষার সঙ্গে সন্তানের জন্ম দিতে সাহায্য করায় ইন্ডিগোর ক্রু মেম্বারদের প্রশংসা সুখ্যাতিও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আকাশে জন্মানো বাচ্চাটির জন্য একটি লাইফ টাইম ফ্রি টিকিট পুরস্কার হিসেবে ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। সে নিখরচায় বিমান চড়তে পারবে। এই মুহূর্তে মা ও সন্তান দুজনেই পুরোপুরি সুস্থ আছে বলে জানা গিয়েছে। কোভিডের দ্বিতীয় ধাক্কা কি শীতেই? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু সতর্ক করেছে আমেরিকা ও ইউরোপের দেশগুলিকে। SARS-CoV-2 ভাইরাল স্ট্রেনের
টিকে থাকার সময় বাড়ে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার উপরে। তাপমাত্রা কম এবং বাতাস শুষ্ক থাকলে ভাইরাল স্ট্রেন এয়ার ড্রপলেটে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। মাটিতে বা কোনো পদার্থের ওপরেও দীর্ঘ সময় জমে থাকতে পারে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে গেলে ভাইরাসটিকে থাকার সময় আরও বেড়ে যায়। সেদিক থেকে ভারত ও এশিয়ার কিছু দেশে শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার সংখ্যা কম। ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানের প্রধান ডক্টর শশাঙ্ক যোশী বলেছেন, তাপমাত্রার বদলে করোনা সংক্রমণের হার বদল এখনও দেখা যায়নি। সাধারণত ভারতে বর্ষার সময় সংক্রমণ রোগ বাড়ে, বিশেষত সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া। কিন্তু বর্ষায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার তেমন মারাত্মক ছিল না। তবে শীতকালে উত্তর ভারতের রাজ্যগুলিতে সংক্রমণ বাড়তে পারে। শশাঙ্ক যোশীর মতে, শীতকালে যেহেতু এই ভাইরাসের টিকে থাকার সময় বেড়ে যায়, তাই উত্তর ভারতের পাহাড়ি এলাকাগুলোতে একটু বেশি সতর্কতা প্রয়োজন। দেশ জুড়ে করোনা ভাইরাস থামার কোনো লক্ষণই নেই। প্রত্যেক দিন এই মহামারীতে মৃত্যুর হার বেড়েই চলছে। গত 24 ঘন্টায় কোভিড-19-এ 70,000-এরও বেশি নতুন মামলা সামনে এসেছে। ফলে আক্রান্তের সংখ্যা 69 লক্ষ ছাড়িয়েছে। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে 24 ঘন্টায় 70,496টি নতুন করোনার মামলা ধরা পড়েছে। ফলে দেশে সংক্রমিত মোট কোভিডের সংখ্যা বেড়ে দাঁড়ালো 69,06,151। একই সঙ্গে 24 ঘন্টায় 964 জন রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,06,490। সংখ্যাটা যথেষ্টই উদ্বেগজনক। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 033-2264-9796 অথবা 7044033346 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভার লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা কৃষি বিলের প্রতিবাদে উত্তরপ্রদেশের হাতরাস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ কোচবিহারের জিরানপুরে প্রতিবাদ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হল সিপিআইএম এর ডাকে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য মহানন্দ সাহা, অল ইন্ডিয়া কৃষক সভার কোচবিহার 1 নম্বর ব্লক সম্পাদক শিবেন দেব, সভাপতি আব্দুল হোসেন সহ সিটু এবং ডিওয়াইএফআই সংগঠনের নেতৃত্বরা। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা লিগ্যাল সেলের সকল সদস্যরা একত্রিত হয়ে আইনজীবী মনীষ শুক্লা হত্যার প্রতিবাদে ধিক্কার জানিয়ে সিবিআই তদন্তের দাবিতে হত্যাকারীদের গ্রেপ্তার শাস্তির দাবিতে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। কোচবিহার জেলা বিজেপি লিগ্যাল সেলের সদস্যরা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন। আইনজীবী মনীষ শুক্লার হত্যার প্রতিবাদে এবং সিবিআইয়ের তদন্তের জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা এই মানুষ হত্যার জন্য এবং তাদের আসামিদের উপযুক্ত শাস্তির জন্য দাবি জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এই বিকট পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছি। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাহেবগঞ্জ অঞ্চল কমিটির ডাকে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো আজ। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু কুমার সরকার, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মী সভার মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে বেশ কয়েকজন মানুষ তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক উদয়ন গুহ। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার রেলের যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হাওড়া, শিয়ালদহ সহ সমস্ত শাখার ইএমইউ লোকাল ট্রেনের কামরায় সিসিটিভি বসানো হবে। চলন্ত ট্রেনের কামরায় চুরি, ছিনতাই, মহিলাদের শ্লীলতাহানি এবং নাশকতা ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। দিনকয়েক আগেই পূর্ব রেলের তরফে এর জন্য টেন্ডার ডাকা হয়। ট্রেন চালানোর সময় মোটরম্যান সিগন্যাল অমান্য করলেও ক্যামেরায় ধরা পড়বে বলে জানা গিয়েছে। ট্রেনে ঘটে যাওয়ার নানা অঘটন এসব নতুন নয়, কিন্তু তার মাঝে যাত্রীদের নিরাপত্তা বজায় রাখাও দরকার। সে কারণে এবার নতুন উদ্যোগ আনছে রেল। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, যেসব নতুন ইএমইউ রেক আসছে তাতে সিসিটিভি বসানো থাকছে। এগুলি সবই মেধা কোম্পানির রেক। আগে শুধু লেডি স্পেশালে এই সুবিধা থাকতো, এখন সব ইএমইউ ট্রেনে করা হচ্ছে। সারদা মামলা নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। এদিন আলিপুর আদালতে গিয়ে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। আমি সবসময় এই মামলায় সাহায্য করে এসেছি, যখনই আমাকে ডাকা হয়েছে আমি হাজিরা দিয়েছি, আজ এসেছিলাম। এদিন তিনি জানান, এই মামলা থেকে যেন কোনো প্রভাবশালী ছাড় না পায়, চার্জশিটে যেন সকলের নাম থাকে, আর যদি প্রভাবশালী নাম চার্জশিটে না থাকে সেক্ষেত্রে সিআরপিসি 319 ধারা অনুযায়ী আমি আদালতে তাদের টেনে আনব। একই সঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে এই মামলায় মুখোমুখি জেরা চেয়ে তিনি সিবিআই আধিকারিকদের কাছে আবেদন করেছেন। কুণাল ঘোষ মনে করেন, কেউ বা কারা জেনে রাজনৈতিক ফায়দা না পায়, আইন সকলের জন্য সমান। তার ইঙ্গিত যে বিজেপি নেতা মুকুলের দিকে ছিল তা বলার অপেক্ষা রাখে না। এখানে তো আজকে বহুদিন বাদে কোর্টে ডেট পড়েছিল, ফলে আমরা সবসময় তো কোর্টকে সহযোগিতা করে এসেছি, আইনি ব্যবস্থাকে সহযোগিতা করে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেট ছিল, এসছি, আবার একটি ডেট পড়েছে নেক্সট 5/12। আজকে কিছু হলো না। আজকে কিছু নির্দিষ্ট আইনি বিষয় মানে হওয়ার কোনো নেই, কারণ এখানে নতুন ম্যাজিস্ট্রেট এসছেন এবং তিনি আজকেই বোধহয় চার্জ নিলেন, বোধহয় প্রথম দিন আছে বা দ্বিতীয় দিন, আমি জানি না ঠিক। তো ফলে আজকে শিডিউল ডেট ছিল, আর ওই করোনার জন্য যে দীর্ঘদিন আমরা আসিনি বা আসার আদালতের তো কোনো ছিল না, মানে আদালতে আসার বিষয় ছিল না, যে কদিন আসার বিষয় আমরা সবসময় আসি, যেহেতু মানে ছিল আসার কোনো ব্যবস্থা ছিল না বা আসার প্রয়োজন ছিল না, সেই জন্য আমরা আসিনি। আজকে আবার ডেট ছিল, আজকে এসেছি। নেক্সট ডেট 5/12। এইখানে আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটি হচ্ছে যে আমরা সবসময়, আমি অন্তত তদন্তকে পুরোদস্তুর সহযোগিতা করে এসেছি, সেটা স্টেট এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি। সিবিআই যে তদন্ত করছে তার প্রতি আমার আস্থা আছে, কিন্তু তাদের যারা তাদের আওতায়, মানে তারা যাদের আওতায় শীর্ষ ক্ষমতার অলিন্দ বা রাজনৈতিক মহল, সেই জায়গাটা পুরো আস্থার জায়গায় কিছু প্রশ্নচিহ্ন থাকছে। একাধিক সূত্র থেকে খবর আসছে যে 2-1 ব্যক্তিকে
পরবর্তী তদন্ত রিপোর্ট বা চার্জশিটে না রাখার একটা চেষ্টা কোথাও না কোথাও থেকে চলছে। আমি এটার তীব্র বিরোধিতা করছি। কেরালার তিরুবন্তপুরমের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দিরের বেশ কয়েকজন পুরোহিতের মধ্যে শুক্রবার করোনা মহামারীর সংক্রমণ পাওয়া গেছে। এরপর 15ই অক্টোবর পর্যন্ত মন্দির দর্শনের জন্য অস্থায়ীভাবে বন্ধ থাকছে। ভক্তদের জন্য মন্দির দর্শনে নিষেধাজ্ঞা জারি থাকছে। মন্দিরের নির্বাহী কর্মকর্তা রতিশান আইএএস জানিয়েছেন, মন্দিরের 2 প্রধান পুরোহিত, 8 সহযোগী পুরোহিত এবং 2 জন প্রহরী করোনা পজিটিভ, তাই মন্দিরটি দর্শনের জন্য বন্ধ থাকছে। মন্দিরের নিত্য পূজা উপাসনা প্রত্যেক দিনই চলবে। হাওড়া পৌরসভা 47 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে মহামিছিল হলো। এই মিছিল শুরু হয় ধারসা গভর্নমেন্ট কলোনি থেকে, শেষ হয় জগাছা থানায়। এই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আকরাম জমির। তিনি জানান, কৃষি আইনের বিরুদ্ধে, রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, হাতরাসের নৃশংস গণধর্ষণের প্রতিবাদে, শান্ত বাংলাকে অশান্ত করার বিরুদ্ধেই এই প্রতিবাদ। দেখুন, এটা বিজেপি নবান্ন অভিযানের এটা পাল্টা নয়। আমরা দীর্ঘদিন ধরে এটা বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার 2014 সালে ক্ষমতা আসার পর থেকে প্রতিনিয়ত বাংলাকে আপনার বাংলার যে দাবি, বাংলার যে 100 দিনের কাজের যে টাকা বা বিভিন্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করছে। সেই বঞ্চনার প্রতিবাদে, এবং আপনারা জানেন কিছুদিন আগেই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, গণধর্ষণ করার পর যেভাবে তাকে পুলিশ পুড়িয়ে দিয়েছে এবং তার পরিবারের কাউকে তার যে মৃতদেহ পর্যন্ত স্পর্শ করতে দেয়নি, শেষ দেখাটাও তাদের দেখতে দেয়নি। এই একটা নৃশংসভাবে উত্তরপ্রদেশের সরকার চলছে এবং ওরা চাইছে, বিজেপি সরকার, যে বাংলাতেও সেই উত্তরপ্রদেশের যে নর নির্যাতন সেইটা বাংলায় করবে। কিন্তু আমরা বলতে চাই, তৃণমূল কংগ্রেস যতদিন বাংলায় রয়েছে, মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে, এই উদ্দেশ্যে বিজেপি কোনোদিনই সার্থক হবে না। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহামিছিল, প্রতিবাদ মিছিল। এবং এই মিছিলে আমরা আজকে তো একদিনের নোটিশে দল আমাদের বলেছে, আমরা একদিনের নোটিশে এই মিছিল করছি। আগামী দিনে বৃহত্তর লেভেলে আমরা এই মিছিল করব। যদি আমরা এটা 1 সপ্তাহ নোটিশে করতাম, এটা কমসে কম আমাদের আরও 10 গুণ মিছিল বাড়ত। দেখুন, আপনারা ক্রাইম রেট দেখতে পারেন যে কিভাবে আমাদের সরকার আসার পর থেকে, তৃণমূল সরকার আসার পর থেকে ক্রাইম রেট কীভাবে কমেছে, আপনারা ডেটা দেখলেই দেখতে পাবেন। এবং যেভাবে উত্তরপ্রদেশে কিভাবে সরকার চলছে, ওখানে মানুষের গণতন্ত্র নেই, মানুষ কথা বলার সুযোগ ওখানে পায় না। এবং প্রতিনিয়ত আপনারা যদি দেখতে পান, ওখানে রেপের যে সংখ্যা বা গণধর্ষণের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেখানে আপনারা দেখাতে পারবেন না এখানে কোনো, দেখুন ঘটনা ঘটতেই পারে একটা রাজ্যে, কিন্তু দেখতে হবে যে রাজ্য সরকার সেটার ব্যবস্থা কীভাবে নিচ্ছে। এখানে যতগুলো ঘটনা ঘটেছে তার কিন্তু বিরুদ্ধে আমাদের প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সজাগ, তিনি নজর রেখে চলেছেন যে সমাজের বুকে কোথায় কী ভুল। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। উত্তরপ্রদেশের হাতরাস, গণধর্ষণ এবং কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বারাবণী বিধানসভা অঞ্চলে শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহা মিছিল নেতৃত্ব দেন বারাবণী ব্লকের সভাপতি এবং মুকুল উপাধ্যায়। এই মিছিল ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে পায়ে পা মেলান বেশিরভাগ মহিলারা। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা। মিছিলটি শুরু হয় খাসকুটি মোড় থেকে, দামহানি বাজারে শেষ হয়। সেখানে একটি সভা করা হয়। কেন্দ্রীয় সরকারকে সভা মঞ্চ থেকে এক হাত নেন তৃণমূলের কার্যকর্তারা। কৃষি বিল যেভাবে আমাদের রাজ্যসভায় পাস করিয়েছে মোদী সরকার, অনৈতিকভাবে, জবরদস্তিভাবে, এবং কৃষকদের সুবিধা না দিয়ে, দেখবেন আদানি আম্বানিকে সুবিধা পাওয়ার জন্য, বড় বড় বিজনেসম্যানদের জন্য কৃষি বিলটাকে পাস করেছে। তার প্রতিবাদে আজকের এই মিছিল। সাথে সাথে যেভাবে উত্তরপ্রদেশে হাতরসে দলিতদের উপর, দলিত মহিলার উপরে রেপ, এবং তারপরে যেভাবে রাতের অন্ধকারে জবরদস্তি করে পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। এরা সকালে স্বতঃস্ফূর্ত এসছে, এটা তো কম, এখনও প্রায় 200 গাড়ি আরও আসছে, প্রায় 5 থেকে 7,000 লোকের আজকের এই মিছিলটা। পশ্চিম বর্ধমান থেকে সুভাষ ঘড়ুইয়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা অনবদ্য মানুষের জন্য কাজ করি। তাই তো আজকে আপনার কাছে আমি আপনার এরিয়ায় যে কোনো রকম সমস্যা আমাদেরকে জানান। আপনার এরিয়ায় আপনার প্রমোটার বাড়ি দেওয়ার নামে আপনার সাথে ছলনা করছে। আপনার এরিয়ায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, আপনি সঠিকভাবে জল পাচ্ছেন না, আপনি আপনার কাউন্সিলরকে
জানিয়েও কোনো ফল পাচ্ছেন না, বা আপনার এরিয়াতে আপনি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না, যে কোনো সমস্যা আপনি জানাতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার কথা তুলে ধরবো প্রশাসনের কাছে। 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে, তাদের সাহায্য করতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনার সামান্য অর্থই একটু একটু করে আমরা তুলে দেব তাদের হাতে। আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন HDFC ব্যাংক লিমিটেড, 45 লেন সরণি, কলকাতা 7,13,, অ্যাকাউন্ট নম্বর 502030907180। RTGS নিফট IFSC কোড হলো HDFC 0002788। যোগাযোগের নম্বর 8443804431 অথবা 9123866617। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। আসছে পুজো, বাজছে ঢাক, করোনা শুট নিপাত যাক। ঝলমলে শহর আর তার সঙ্গে শহর জুড়ে পুজোর হোর্ডিং মনে করিয়ে দেয় উমা আসছে। তাই এবার প্রস্তুতি সর্বত্র। পুজোর হোর্ডিং এবং ব্যানারের জন্য যোগাযোগ করুন 9830515600 এই নাম্বারে। আরও একবার বলি 9830515600 এই নাম্বারে। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। সুন্দর মুখের জয় সব সময়। নিজেকে সুন্দর করে তুলতে সবার পছন্দের এবং নির্ভরযোগ্য একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। চুলের সমস্যা বা ত্বকের সমস্যা, লা বেলিজা আপনার চুল বা ত্বকের সমস্যার সমাধান করে দেয়। অগণিত উপকারী মহিলাদের একমাত্র তাদের পছন্দ একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন। অগণিত উপকারী মহিলারা একমাত্র এখানেই তার পছন্দের রূপ পরিচর্যা পেয়ে থাকেন। আপনিও দেরি না করে এখনই যোগাযোগ করুন। একটাই নাম, লা বেলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। পুজোর আগে রাজ্য জুড়ে দাম কমতে চলেছে সমস্ত রকম বিয়ারের। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন তাদের নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সমস্ত বিভাগের বিয়ারের দাম কমতে চলেছে। নতুন দামে লাইট বিয়ারের ক্ষেত্রে দাম কমবে 25% থেকে 40% এবং স্ট্রং বিয়ারের ক্ষেত্রে দাম কমবে 15% থেকে 20%। প্রসঙ্গত, কোভিড ও লকডাউন পরিস্থিতির মধ্যে ব্যবসা বন্ধ থাকায় বিয়ার শিল্প চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মুখ থুবড়ে পড়েছে গোটা ব্যবসা। তাই উৎসবের মরশুমে ব্যবসা চাঙ্গা করতেই এই পদক্ষেপ। রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, বারগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, বিয়ারের নতুন দাম বার এবং রেস্তোরাঁগুলির জন্য খুব সহায়ক হবে, বিক্রি বাড়বে। বৃহস্পতিবার কলকাতার পার্ক হোটেলে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের গাইডলাইন অনুসারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য JIS গ্রুপের তত্ত্বাবধানে 5টি কলেজের প্রথম অনলাইন প্রবেশিকা পরীক্ষার ঘোষণা করা হয়। পরীক্ষা 18 অক্টোবর হবে। শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এর জন্য শিক্ষার্থীদের নামমাত্র ফিস দিতে হচ্ছে। করোনা মহামারীকালে এটাই প্রথম রাজ্যের যৌথ প্রবেশিকা পরীক্ষা। দুর্গাপূজা আসতে হাতে মাত্র আর কয়েকটা দিন, তবে এরই মাঝে অশনি সংকেত নিয়ে হাজির আবহাওয়া। সাগরে দেখা দিয়েছে জোড়া নিম্নচাপ, আর এই দুই নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই সম্ভাবনা দেখা দিতেই সিঁদুরে মেঘ দেখলে বাংলা।
কারণ মাস চারেক আগেই বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এরপর আবারও রয়েছে করোনা কাটা। চলতি বছরের মে মাসের 20 তারিখে বাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের কারণে রাজ্যে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই ক্ষতি সামলাতে মাসখানেকের বেশি সময় লেগেছে। এরপর আবার এই ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়েও নানান দুর্নীতির অভিযোগ রয়েছে, যে কারণে ঘূর্ণিঝড় আমফানের কারণে ক্ষতিগ্রস্ত দিন দরিদ্র মানুষেরা এখনও পর্যন্ত ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারেননি। আর তারই মাঝে পুনরায় আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও উঠে আসতেই দুস্থ দরিদ্র মানুষগুলির কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, চলতি মাস অর্থাৎ অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। 30শে সেপ্টেম্বর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এবং আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই দুটি নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলেই এর নাম হবে গতি। সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অক্টোবর মাসের 3য় সপ্তাহে, অর্থাৎ দুর্গাপুজোর আনন্দ ভেস্তে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর গতিপথ কোন দিকে হতে পারে তা এখনও স্পষ্ট নয়, তবে আবহাওয়াবিদরা মনে করছেন ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশের দিকে বয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে বয়ে গেলেও তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বলে মনে করা হচ্ছে। প্রভাব পড়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের গতিপথ যদি বাংলার দিকে ঘুরে যায় তাহলে ফের একবার বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারে এ রাজ্যে। ঘূর্ণিঝড়ের নামকরণ হিসেবে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নামের যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে তার প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল নিসর্গ, যা ইতিমধ্যেই মুম্বাইয়ের ওপর দিয়ে বয়ে গেছে। দ্বিতীয় তালিকায় রয়েছে গতি এবং পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম যথাক্রমে নিভার, বুরেভি, তকলি, যশ, গুলাব, শাহিন, জাওয়াদ, অশ্বনী, সিতরং, ম্যানভোস ও মুচা। সারা দেশ জুড়ে চলছে আনলক 5-এর কাজ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছুই, খুলছে বন্ধ হতে থাকা অনেক সার্ভিস সেক্টরগুলো। এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি পাবলিক স্কুল। বিভিন্ন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। প্রার্থীরা টেট পরীক্ষা পাশ না করলেও এতে আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। দেশের প্রায় 137টি আর্মি পাবলিক স্কুলে 8000 জন প্রার্থীদের জন্য নিয়োগ ব্যবস্থা করা হয়েছে। পিজিটি, টিজিটি পদের আবেদনের জন্য 20শে অক্টোবরের মধ্যেই প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্কুলে শূন্য পদের সংখ্যা সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে 1 অক্টোবর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। জানানো হয়েছে এই রেজিস্ট্রেশন চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রার্থীদের 4 নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। জানানো হয়েছে অনলাইনে 21 এবং 22শে নভেম্বর পরীক্ষা হবে এবং সম্ভাব্য 2রা ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। প্রার্থীদের বয়স 40 থেকে 57 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের awesindia.com এই ওয়েবসাইটে ফলো করতে বলা হয়েছে। ইন্টারনেট থেকে পাওয়া তথ্যকে ভিত্তি করে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখে নিন। দেশের 19টি মেট্রো শহরের মধ্যে শহর কলকাতায় মহিলাদের ক্ষেত্রে নিরাপদতম শহর। এনসিআরবির দেওয়া তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে। দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় মহিলা হেনস্থার সংখ্যা অনেকটাই কম বলা হয়েছে রিপোর্টে। 2019 সালে কলকাতায় মহিলা নির্যাতনের সংখ্যা সবচেয়ে কম এবং ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এমনকি এনসিআরবির দেওয়া তথ্যে দেখা যাচ্ছে কলকাতায় নাবালিকা ও শিশুকন্যা নির্যাতনেরও একটিও ঘটনা ঘটেনি। মহিলা নির্যাতনের যে কটি অভিযোগ পাওয়া গেছে তাদের প্রত্যেকেরই বয়স 18 বছরের ওপরে। মেট্রো শহরগুলির মধ্যে এই পরিসংখ্যান একেবারে নিরাপদতম শহর হিসেবে তুলে ধরেছে কলকাতাকে। এনসিআরবির তথ্য অনুসারে 2019 সালে কলকাতা শহরে মাত্র 14টি হেনস্থার অভিযোগ জমা পড়েছে। বাকি সমস্ত মেট্রো শহরের সংখ্যাটা অনেকটাই বেশি। তবে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে একটিও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অন্যদিকে এনসিআরবির দেওয়া তথ্যে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে 59টি শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে 2019 সালে। যদিও তালিকার শীর্ষে রয়েছে রাজধানী শহর নিউ দিল্লি, সেখানে নারী হেনস্থার ঘটনা ঘটেছে 1231টি। পাশাপাশি গৃহস্থ নারী নির্যাতনের শীর্ষে রয়েছে রাজস্থান, সেখানে 18,000 গৃহস্থ হিংসার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আজ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত প্রকল্প পথশ্রী অভিযানের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তারনগর মোড় ন্যাশনাল হাইওয়ে 2 থেকে বক্তারনগর গ্রাম পর্যন্ত 25,48,000 টাকার ব্যয়ে রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। শুভ উদ্বোধন করলেন এই কাজের আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। নারকেল ফাটিয়ে
এই রাস্তার উদ্বোধন করেন তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যিনি কাজ করেন এবং এই রকম রাস্তা উদ্বোধন হওয়ার ঘটনায় গ্রামবাসীরাও খুশি। সামনে বাঙালির বড় পুজো দুর্গাপুজো, তার আগে রাস্তার শুভ সূচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য শ্রীমতী মিঠু খা, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এপিও রানীগঞ্জ ব্লক শ্রী প্রসেনজিৎ বালা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিনোদ নুনিয়া, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা প্রসাদ, সমাজসেবী নির্মল পাল সহ অন্যান্যরা। একটি স্বপ্নের প্রকল্প, তার মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প যেটা সারা ভারতবর্ষে সারা ফেলে দিয়েছে। একসঙ্গে রাজ্যে সারা রাজ্যে 12,500 কিলোমিটার রাস্তার সংস্কার করা, এইটা কারু মাথায় আসেনি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় আসেনি, আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির মাথায় এসেছে। সেই কাজের সূত্র ধরে আমাদের কাছে আমরা অত্যন্ত গর্বিত এবং অহংকৃত। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে যেখানে রাস্তা হবে সেই রাস্তার কাজের শুভারম্ভের দিন আমরা যেন উপস্থিত থাকি। আমার সেই এলাকার বিভিন্ন এলাকায় উকড়া, অন্ডাল, রানীগঞ্জ, আমার নিজের বিধানসভা, অন্যের বিধানসভা, সেখানে থেকে এই রাস্তার কাজ সংস্কার করার জন্য 25 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার হচ্ছে। পশ্চিম বর্ধমানের জন্য প্রায় 35 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন বিভিন্ন এলাকার যে রাস্তা আছে সেই রাস্তা সংস্কার করার জন্য। সারা বাংলায় 12,500 কিলোমিটার রাস্তার পুজোর মধ্যে সংস্কার করে দেওয়া হবে আমাদের যে রাজ্য সরকারের সংস্থা আছে সেই সমস্ত সংস্থার মাধ্যমে, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অনুপ্রেরণায় আমরা এই কাজটা আজকে করতে নিয়েছি। পশ্চিম বর্ধমান থেকে সুভাষ ঘড়ুইয়ার রিপোর্ট। পথ দুর্ঘটনার হারে লাগাম টানতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ 2 নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে। একই সঙ্গে ডানকুনিতে চলছে নতুন রাস্তা বানানোর কাজ। জাতীয় সড়ক নিয়োজিত ঠিকাদারি সংস্থা ডানকুনি থেকে বর্ধমান অবধি অতি গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের হাল ফেরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। পুজোর আগেই বর্ষায় বেহাল হয়ে পড়া এই সড়কের হাল ফেরানো হবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত রাস্তার দুপাশে একাধিক ছোট বড় গর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, যার জেরে নিত্যদিন বেড়ে চলছিল দুর্ঘটনা। একাধিক ব্যক্তির চোট লেগেছে, প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। কবে অতি গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার করা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই কাজ শুরু করা হলো। পুজোর মৌসুমে বেহাল 34 নম্বর জাতীয় সড়ক, সমস্যায় শিল্পোদ্যোগী, ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। এই অবস্থায় 34 নম্বর জাতীয় সড়ক সংস্কারের কথা জানিয়ে কেন্দ্রীয় ন্যাশনাল হাইওয়ে 34 এর মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখল ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা জানান, দীর্ঘদিন ধরেই বেহাল এই জাতীয় সড়কের দশা খানাখন্দে ভরে গেছে। পুজোর মৌসুমে বেহাল দশা, পণ্যবাহী গাড়ি চলতে পারছে না। আমাদের জেলার রাস্তা ব্যবহার করে উত্তরবঙ্গ ল্যান্ড পোস্ট দিয়ে যে ব্যবসা হয় তা ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় এনএইচ মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মালদা জেলায় NH 34 এবং NH 81 অবস্থিত এবং মালদা জেলা নর্থ বেঙ্গল তথা ইন্টার নর্থ ইস্টের প্রবেশদ্বার রোড কানেক্টিভিটিতে, হাইওয়েতে, এবং আমাদের উত্তরবঙ্গ দিয়ে যে ইন্দো বাংলাদেশ ফরেন ট্রেড হয় সেটা আমাদের এই NH 34 এবং NH 81 এর উপর ডিপেন্ড করে। NH 34 এর অবস্থা অত্যন্ত খারাপ। মনসুন সিজনে একেবারে বেহাল দশা, গাড়ি চলতে পারছেন না, পণ্য পরিষেবা বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ভেহিকেলস চলাফেরা করতে পারছে না। স্বাভাবিক কারণেই আমাদের জেলার রাস্তা ব্যবহার করে উত্তরবঙ্গে যে 4টা ল্যান্ডপোর্ট দিয়ে এক্সপোর্ট হয় সেটা ব্যাহত হচ্ছে, এবং মালদা জেলার যে ইন্ডাস্ট্রি সেন্টার, ইন্ডাস্ট্রি গ্রোথ সেন্টার, সেখানেও কিন্তু কাঁচামাল নিয়ে কিংবা উৎপাদিত পণ্য তারা সরবরাহ করতে পারছে না। আমাদের মালদা জেলার যে গ্রোথ সেন্টার, ইন্ডাস্ট্রি সেন্টার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের NH দপ্তরের মাননীয় মন্ত্রী নীতিন গডকরি মহাশয়কে বারবার চিঠি লিখছি, কিন্তু তার কোনো সুরাহা আমরা পাচ্ছি না। স্বাভাবিক কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি এবং আমাদের উত্তরবঙ্গ দিয়ে আন্তর্জাতিক রপ্তানি মার খাচ্ছে, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকের উৎপাদিত পণ্য আমরা ঠিকমতো সরবরাহ করতে পারছি না। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে নামলেন পৌরসভার কর্মীরা। শুক্রবার পৌরসভা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এগড়া 1 নম্বর পৌরসভা ঘেরাও করা হলো। এগড়া পৌরসভার কর্মীরা বিক্ষোভ দেখালেন। জানা গেছে ফিক্সড পে, কর্মচারীদের পে স্কেল প্রদান, পৌরসভার গ্রিন পুলিশদের বেতন বৃদ্ধি, সরকারি নির্দেশিকা মেনে স্বাস্থ্যকর্মীদের পাওনার টাকা প্রদান, 8 দফা দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ। বিক্ষোভটা মূলত বিগত 5 বছর আমাদের পৌরবোর্ড ছিল, আমাদের দলেরই পৌরপ্রধান। কোন দল? আমাদের তৃণমূল কংগ্রেসেরই পৌরপ্রধান, আমাদের শ্রদ্ধাভাজন শঙ্কর বেরা মহোদয় দল থেকেই ওনাকে পৌরপ্রধান করা হয়েছে। ভেবেছিলাম যে যেহেতু আমরা দলটা করি, আমাদের ইউনিয়নটা অনেক বড়, দলের সঙ্গে যুক্ত, হয়তো আমাদের সঙ্গে কিছু শেয়ার তিনি করবেন। আপনাদের ইউনিয়নের নামটা কি? এগুলো মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। কোন রাজনৈতিক দল? আমরা তৃণমূলের ইউনিয়ন। এবার বিগত 5 বছর অনেক এখানে দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে। আমরা মৌখিকভাবে বলেছি, দাবিপত্রও পেশ করেছি, এর আগে বসেও ছিলাম। তিনি বারবার শুধু একটা কথা, দেখছি, কোনো কথা বললে দেখছি, এছাড়া কোনো কথা। দেখলাম গত 5 বছরে হাউসিং ফর অলের যে ঘরের ব্যাপারটা, এত পরিমাণ দুর্নীতি হয়েছে। তখনকার পৌরপ্রধান, এখনকার পৌরপ্রশাসক তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, প্রচুর দুর্নীতি হয়েছে। মেদিনীপুর থেকে শুভম সিং এর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পার্চড, আর্টিকেল 15, জলি LLB 2, মার্গাটার উইথ স্ট্রয়ের মতো একাধিক হিন্দি ছবিতে কাজ করা অভিনেত্রী শায়নি গুপ্তা শুরু থেকেই তার অভিনীত ছবিগুলো সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল। তিনি তার অভিনয়ের মাধ্যমে সমাজের রক্ষণশীল আদর্শকে আঘাত করেছেন এবং এই ধারাবাহিকতায় তার চলচ্চিত্রগুলি প্রায়শই সেন্সর বোর্ডের কাঁচির মুখোমুখি হয়। শায়নি শুক্রবার তার 35তম জন্মদিন উদযাপন করলেন। 2009 সালে বায়ুপুত্র ছবি দিয়ে সিনেমা জগতে আসেন প্রয়াত চিরঞ্জীবী সারজা। এরপর আম্মা আই লাভ ইউ, হুইসল, চন্দ্রলেখা, সংহারা, আদ্যা, খাঁকির মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেন। মার্চ মাসে মুক্তি পাওয়া শিবার্জুনা ছবিতে তাকে শেষ দেখা যায়। 39 বছর বয়সে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কন্নড় অভিনেতার। সারা জীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেও প্রথম সন্তান ভূমিষ্ঠ হবার আগেই চলে যান কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা। চলতি বছরের গত জুন মাসে মারা যান অভিনেতা চিরঞ্জীবী। সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী মেঘনা। অভিনেতা স্বামীর মৃত্যুর প্রায় 4 মাস পরে ধুমধাম করে পালন করা হয় মেঘনাতে 7 খাওয়ার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত রইলেন প্রয়াত অভিনেতার স্বামী চিরঞ্জীবী সারজা। শরীরে নয়, তবে কাটআউটে। কয়েকদিনের মধ্যেই জন্ম নেবে চিরঞ্জীবী মেঘনার সন্তান। তাই স্বামী চলে যাওয়ার যন্ত্রণা নিয়েও হাসি মুখে মেঘনা পরিবারের সঙ্গে 7 বক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। সাথে লিখলেন, এভাবেই সারা জীবন চিরঞ্জীবীর সঙ্গে একাত্ম হয়ে থাকবেন তিনি ও তার সন্তান। বলিউডের খেলাড়ি অভিনেতা অক্ষয় কুমার এবং কিয়ারা আদবানি অভিনীত বহু প্রতীক্ষিত ছবি লক্ষ্মী বমের ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারটি আসা মাত্রই এটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। লক্ষ্মী বমের ট্রেলারটি নিয়ে খিলাড়ি কুমারের ভক্তদের মধ্যে উত্তেজনা দেখার মতো। ট্রেলারে লক্ষ্মীর চরিত্রে অক্ষয় নজর কাড়া। তাকে লাল শাড়ি, লাল চুড়ি পরে থাকতে দেখা গেছে। হরর কমেডি এই ছবি ট্রেলার দেখেই বলা যেতে পারে মানুষকে ভয় দেখানোর পাশাপাশি তাদের হাসাতেও প্রস্তুত এই ছবি। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।